আসসালামু আলাইকুম। আজকে চ্যাপ্টার 7 এর এক্সপ্লেনেশন ক্লাসটা হয়নি, ওই ক্লাসটা আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, কিছু তথ্য জানা জরুরি। প্রথম প্রশ্ন হলো, আপনারা প্রশ্নটা মনে হয় এখনো পান নাই, আমি গ্রুপে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। প্রশ্নটা পাইছেন মনে হয় আপনাদের গ্রুপে, আমি প্রশ্নটার ইমেজ শেয়ার করছি। হ্যাঁ, আছে 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 আপনাদের গ্রুপে কোশ্চেনটা আছে। ওকে, প্রথম প্রশ্ন, কোন দেশে সংসদে ছায়া সরকার রয়েছে? এখানে প্রশ্নটা ভুল হয়েছে, মানে অপশন ভুল হয়েছে। কোন দেশে সংসদে ছায়া সরকার রয়েছে? ছায়া সরকার রয়েছে, এখানে অপশনটা আমি এভাবে দেই আর কি, তাহলে ভালো হবে। এক ইউকে, দুই কানাডা, সি হলো নিউজিল্যান্ড, আর ডি হলো অল, উত্তর হবে অল। নাম্বার 2, তিনটা দেশই আছে ছায়া সরকার। ছায়া সরকার সাধারণত বিরোধী দল দ্বারা গঠিত হয়, বিরোধী দল দ্বারা গঠিত ছায়া সরকার। নাম্বার 2, বাংলাদেশে দ্বিতীয় সংসদ নির্বাচন কবে হয়? বাংলাদেশে দ্বিতীয় সংসদ নির্বাচন কবে হয়? অপশনগুলো একটু ঘুরিয়ে দিই আমি। 7 মার্চ 1973, বি নাম্বার 18 ফেব্রুয়ারি 1979, সি নাম্বার 7 মে 1986, ডি নাম্বার 1991। এটা হলো চতুর্থ সংসদ নির্বাচন তখন হয়। দ্বিতীয় হলো 18 ফেব্রুয়ারি 1979, 7 মার্চ 1973 প্রথম, 7 মে 1986 হলো তৃতীয় সংসদ নির্বাচন। এবং এখানে প্রথম তিনটা নির্বাচনই হয় দলীয় সরকারের অধীনে, এবং তিনটি সংসদ নির্বাচনই আসলে কোশ্চেনেবল। পরের প্রশ্ন 3 নাম্বার 3, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয় না কোন কারণে? আসলে বাতিল হয় যে কারণগুলো সেগুলো আমরা জানি, বাতিল হয় না কোন কারণে। একটা আছে পরপর দুইবার সংসদ নির্বাচন না করলে, নির্বাচনে অংশ না নিলে অবশ্যই বাতিল হবে। বি নাম্বার, সরকার কর্তৃক নিষিদ্ধ হলে, সি নাম্বার, পরপর 3 বছর নির্বাচন কমিশনকে প্রতিবেদন দাখিল না করলে, তিনটা অপশন আমরা দিলাম। এরপরে হলো যে 2 নম্বর হলো আদার্স, যে কোনো কজ, এটাই উত্তর হবে। বেসিক্যালি 3টি কারণেই বাতিল হয়, অর্থাৎ নিবন্ধন 3টি কারণে বাতিল হয়। আদার যে কারণ আছে, আরো 2টা কারণ আছে, আমি এখানে অন্য একটা কারণ দিই। যেটা ধরেন হতে পারে যে সাইবার অপরাধ, সাইবার মিটিং করলে বা ডিপ্লোম্যাটিক মিটিং করলে, প্রশ্ন নম্বর 4, জন্ম নিবন্ধন দিবস কবে? জন্ম নিবন্ধন দিবস কবে?
6 অক্টোবর, 10 অক্টোবর, সি নম্বর 25 ফেব্রুয়ারি, ডি নম্বর 3 মে। 3 মে হলো জীব বৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য দিবস। 25 ফেব্রুয়ারি হলো যেটা ঘোষিত করা হয়েছে জাতীয় সেনা শহীদ দিবস, জাতীয় শহীদ সেনা দিবস, জাতীয় শহীদ সেনা দিবস। আর 6 অক্টোবর হলো জন্ম নিবন্ধন দিবস। 10 অক্টোবর দুর্যোগ প্রস্তুতি দিবস, দুর্যোগ প্রস্তুতি দিবস। 10 অক্টোবর আর 13 অক্টোবর আল্লাহ জানে, আল্লাহ জানে। তবে দুর্যোগ প্রস্তুতি দিবসটা কবে ভুল হয়েছে কিনা? দুর্যোগ প্রস্তুতি দিবস, দুর্যোগ প্রস্তুতি দিবস হলো 10 মার্চ। 10 মার্চ। আর দুর্যোগ প্রশমন দিবস একটা আছে, আর একটা হলো দুর্যোগ প্রশমন। দুর্যোগ প্রশমন দিবস এটা হলো 13 অক্টোবর। 13 অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস। এটা খুব কনফিউশন হয়, এটা ইম্পর্টেন্ট কিন্তু কনফিউশন হয়। এই জন্য আমি পরীক্ষায় এই প্রশ্নটা আমি রাখার চেষ্টা করেছি, অপশনে রাখার জন্য। ক্লাস করার না একটা সমস্যা। প্রশ্ন হলো 5, আরপিও সংশোধন করে কোন প্রতিষ্ঠান? আরপিও সংশোধন করে কোন প্রতিষ্ঠান? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, সংসদ, আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় বেসিক্যালি নির্বাচন কমিশন করে থাকে। আরপিও হলো সংসদ নির্বাচন বিধি, সংসদ নির্বাচন বিধি, এটাকে বলে আরপিও। আরপিও রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, আরপিও। 1972 এটা সংশোধন 18 বার, সর্বশেষ 2023। 18 বার সংশোধন হয় এবং লেটেস্ট 2023। সংশোধন আরো হবে, একটা হবেই 2024-25 একটা হবে যদি ইলেকশন হয়। ইলেকশন না হলে হবে না। নাম্বার 6, জাতীয় পরিচয়পত্রের হেল্পলাইন। জাতীয় পরিচয়পত্রের হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার কত? 109, 105, 333, 16, 152। 16, 152 হলো জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন। 105 হলো পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত। আর তথ্য সংক্রান্ত, তথ্য, যে কোনো তথ্য জানতে 333। অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাই উদাহরণ ভুলে গেছেন, হেল্পলাইন নাম্বারটা, এখানে ফোন দিয়ে বলুন হেল্পলাইন নাম্বার করতে, ওরা বলে দিবে। উত্তর হবে, সরি, পরিচয়পত্র এটা উত্তর। 109 হলো নারী ও শিশু, নারী ও শিশু বিষয়, শিশু বিষয়। কোনো জায়গায় যদি দেখেন বাল্যবিবাহ হচ্ছে তাহলে আপনি 109 কল করবেন, 109 কল করলে হবে। প্রশ্ন নাম্বার 7, জিয়াউর রহমানের রাজনৈতিক আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি কোনটা? জিয়াউর রহমানের, বাংলিশ হয়ে গেল একসাথে। জিয়াউর রহমানের রাজনৈতিক
ও আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি কোনটা? উন্নয়ন কর্মসূচি 8 দফা, 19 দফা, 14 দফা, 21 দফা। 8 দফাটা 69 সালের পরীক্ষা আসবে কিনা, কিন্তু ভাষানির, এটা ভাষানির 1969 গণঅভ্যুত্থান আছে সিলেবাসে, এই জন্য এটা দেওয়া যায়। 11 দফা আসবে না, 6 দফা আসবে না। 14 দফা হলো জিন না, 1929। 19 দফা এটা হলো 1977, এটা উত্তর হবে। এর প্রথম দফা সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা। আর 19তম দফা হলো জাতীয় ঐক্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য। 21 দফা ফজলুল হক 1954। রাষ্ট্রভাষা বাংলা সংক্রান্ত প্রথম হলো রাষ্ট্রভাষা, মানে প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলা করা। প্রশ্ন নম্বর 8, অ্যালমন্ড ও পাওয়েলের মতো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়। অ্যালমন্ড ও পাওয়েলের মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো 4টা। একটা হলো ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপস, বি নম্বর হলো অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপস, সি নম্বর হলো নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপস, আর একটা হলো অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপস। এই 4টা হলো অ্যাডমন্ডের, এই 4টি। কিন্তু 9 যেহেতু বলছে, আমরা কি নাম্বার দিয়ে দেখি। এই নাম্বার একাডেমিক ইন্টারেস্ট গ্রুপস, এটা উত্তর হবে। যেহেতু 9 বলছে, এই 4টা অবশ্যই জানতে হবে যে অ্যালমন্ড ও পাওয়েলের মতে 4টি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এখানে লাস্ট টাউন যেটা, সেটা হবে না। প্রশ্ন নাম্বার 9, বাংলাদেশের মোট নিবন্ধিত রাজনৈতিক দল। এখানে অপশনটা ভুল আছে। বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এটা বেসিক্যালি 50 না 49 নিয়ে সমস্যা। বেসিক্যালি 49। এখানে আওয়ামী লীগ স্থগিত। এই ব্যাপারটা কিন্তু স্থগিত মানে, এই ক্ষেত্রে স্থগিত মানে তার কার্যক্রম নাই, মানে সে ইনভাইটেশন পাবে না, কোনো জায়গায় ডাক পাবে না, কেউ তাকে চিঠি দেবে না, তার সাথে কেউ বসবে না, ঐক্যমত্য হবে না তার সাথে কোনো। প্রশ্ন নাম্বার 10, এখানে 50 হবে না, এটা একটু খেয়াল রাখবেন। যদি এখানে 50 উত্তর পড়ে গেছে, এক্স্যাক্টলি আমি চেক করতে গিয়ে এটা আসলে ওভারলুক হয়ে গেছে। কাউন্টিং ভোট কার? কাউন্টিং ভোট এটা কার ভোট? সংসদ নেতার ভোট, স্পিকারের ভোট। এটা আসলে আলোচনার দরকার নেই। আর স্পিকারের ভোট আমরা পরের প্রশ্ন যাই, 11 নম্বর, কারণ এটা তো আপনাদের ইমেজ আসি, ইমেজ বা ছবি তো আসি, ওখান থেকে দেখে নেবেন। প্রশ্ন নম্বর 11, সুশীল সমাজের মৌলিক উপাদান কতটি? 4টি। সুশীল সমাজের মৌলিক উপাদান কতটি? সুশীল সমাজের মৌলিক উপাদান কতটি? 2টি,
6টি, 4টি, 8টি, এখানে হবে 4টি। 1 নম্বর হলো বহুত্ববাদ, 2 নম্বরে হলো বহুত্ববাদ, 2 নম্বরে হলো বহুত্ববাদ, তারপরে হলো গোপনীয়তা, গোপনীয়তা, বৈধতা, আর একটা হলো জনমত, জনমত প্রকাশের স্বাধীনতা, জনমত প্রকাশের স্বাধীনতা। রাজনৈতিক দল নিচের কোনটি নয়? রাষ্ট্রপতির মূল শক্তি গুরুত্বমূলক গণতন্ত্রের প্রাণ, গণতন্ত্রের ভিত্তি, আধুনিক গণতন্ত্রের ধারক। অর্থাৎ 12 নম্বরে আলোচনা করার কোনো দরকার নাই, এখানে 3টে অক্ষরে ঠিক আছে। রাজনৈতিক কাজ অনেক, গণতন্ত্রের ধারক তো, আর গণতন্ত্রের ধারক তাহলে কি? ধারক হল নির্বাচন কমিশন। প্রশ্ন নম্বর 12, রাজনৈতিক দল নিচের কোনটি নয়? নিচের কোনটি নয়? 1 গণতন্ত্রের ভিত্তি, B রাষ্ট্র পরিচালনার মূল শক্তি, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি, C আধুনিক গণতন্ত্রের ধারক, আধুনিক গণতন্ত্রের ধারক, D প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। এটা হবে উত্তর, এবং এটা হলো ধারক হলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। খবরদার সরকার লিখেন না আবার, সরকার উত্তর করেন না আবার। 13 নম্বর, বাংলাদেশে প্রথম কবে, খুব ভালো প্রশ্ন, বাংলাদেশে প্রথম কবে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয়? বিচারিক ক্ষমতা প্রদান করা হয় কবে প্রথম এটা করা হয়? এটার অপশন হলো 1974, বি হলো 1975, সি হলো 1996, 2024। উত্তর হবে প্রথম বলছে 1975, সরি 74 সালে বিশেষ ক্ষমতা আইন হয়, ঠিক আছে, বিশেষ ক্ষমতা আইন। উত্তর হবে 1975, আফটার বঙ্গবন্ধু কিলিং। 2024 এটা হলো, এখানেও বিচারিক ক্ষমতা প্রদান করা হয়। তো বিচারিক ক্ষমতা মনে রাখবেন ফৌজদারি কার্যবিধির, ফৌজদারি কার্যবিধির 12(1) ধারা অনুসারে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায়, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পায়। ফৌজদারি কার্যবিধির 12(1) ধারা অনুযায়ী মনে রাখবেন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ক্ষমতার অধিকার ভোগ করে 3 ধরনের ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ম্যাজিস্ট্রেট 3 ধরনের, 1 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং যারা বেসিক্যালি হলো যে অ্যাডমিন ক্যাডার্স। নাম্বার 2 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাম্বার 3 স্পেশাল ম্যাজিস্ট্রেট। 3 ধরনের। এই স্পেশাল ম্যাজিস্ট্রেট হলো সেনাবাহিনী 3 ধরনের। আপনারা কেন আমি বুঝি না, জিকে কোর্সটা করে না কেন মানুষ? তিনি প্রার্থী এত, মাত্র 1600 জন ভর্তি হয়েছে, আবার ক্লাস করে না।
যা হারাবে, চাকরি পরীক্ষা দিলে আমি মনে করি আমার কোর্স করা উচিত। সত্যি এটা এক্সপিরিয়েন্সের বিষয় তো, তাহলে এটা মুছে করলাম, উপরেরটা মুছে দিলাম। নাম্বার 14, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার, বিরোধী দল, ছায়া সরকার, যেটা বিকল্প সরকার। তারপরে গণতন্ত্রের সংসদের প্রাণ, সংসদের প্রাণ, সংসদের প্রাণ। 15, কোন সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল হয়? কোন সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল হয়? 5ম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, 7ম সংশোধনী, 5ম সংশোধনী। বাতিল হয় 5ম সংশোধনী 2011 সালে। আর যুক্ত হয়, সংযুক্ত 1979-এ 5ম সংশোধনী দ্বারা পুনরায় সংবিধানে ফিরে আসে, সংবিধানে ফিরে আসে 2024 সালের 17 ডিসেম্বর। কারণ এই দিনটা পঞ্চদশ সংশোধনী অবৈধ হয়, পঞ্চদশ সংশোধনী অবৈধ হয়, পঞ্চদশ সংশোধনী অবৈধ হয়। তাহলে ম্যাজিস্ট্রেট 3 ধরনের, এটা অনেকেই জানে না। জিজ্ঞেস করবেন, বলবে 2 ধরনের, বলবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো জিকে যারা পড়ছে তারা কিন্তু বলতে পারে 3 ধরনের। স্পেশাল ম্যাজিস্ট্রেট নাহলে সেনাবাহিনী কোথা থেকে পাওয়ার পায়। নাম্বার 16, সান্ধ্য আইন জারি করা হয় না। সান্ধ্য আইন জারি করা হয় না, জারি করা হয় না, জারি করা হয়। সান্ধ্য আইন কারফিউ, যেটা এটা কিন্তু অনেকেই ভুল করবে। কারফিউ নাগরিক সংকটে, বি রাজনৈতিক সংকটে, সি প্রাকৃতিক দুর্যোগে, ডি জনস্বাস্থ্য সংকটে। উত্তর হবে রাজনৈতিক সংকট। অনেকেই মনে করবে যে রাজনৈতিক সংকটে তো কারফিউ জারি করা হয়। বেসিক্যালি নাগরিক সংকট, জনস্বাস্থ্য আর প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু অনেকেই খেয়াল করবে না। কিন্তু রাজনৈতিক সংকটে কারফিউ দেওয়া হয় না। কারফিউ দেওয়ার 3টি কারণে। এই 3টি কারণে কারফিউ দেওয়া হয়। 3টি কারণে কারফিউ দেওয়া হয়। নাম্বার 17, জাতীয় রক্ষী বাহিনী বিলুপ্ত করে কে? জাতীয় রক্ষী বাহিনী বিলুপ্ত করে কে? জাতীয় রক্ষী বাহিনী বিলুপ্ত করে কে? ক্যাপ্টেন এম এ নুরুজ্জামান, বি তাজউদ্দিন আহমদ, সি এখনো বানানোর দিকে লাভ নাই। তাজউদ্দিন আহমেদ তার জীবনে পরীক্ষা আসে কিনা আল্লাহ জানে।
ইতিহাস কিভাবে তাদের নাম বোঝা যাবে। সিরাজুল আলম খান, ডি খন্দকার মোস্তাক। আজকে একজন বলছে যে কোনো দরকার নেই, আপনারাই জানবেন সবকিছু। খন্দকার মোস্তাক বিলুপ্ত করেছেন 9 অক্টোবর 9/10/1975। আর এম এ নুরুজ্জামান তিনি প্রধান ছিলেন রক্ষী বাহিনীর, তিনি প্রধান ছিলেন এবং তিনি এটা গঠন হয় 1972 সালের 24 জানুয়ারি গঠন। What is gone and gone and what will be done and done. যা ঘটার তা ঘটে গেছে এবং যা ঘটার তা ঘটবে এবং ঘটবে। What is gone and gone and what will be done and done. Number 18, CPD এর 15, ডিরেক্ট লিখে ফেলি। কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, একটা সিডি আর একটা হলো সিপিডি। সিপিডি হলো সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেন্টার ফর পলিসি ডায়ালগ। এর প্রতিষ্ঠা 1993। এর প্রতিষ্ঠাতা হলো ডক্টর রেহমান সোবহান। উনি মূল্য বুঝতে পারবেন কত বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। প্রফেসর ইউনুস স্যারেরও তিনি শিক্ষক, প্রফেসর এবং উনি 1964-এ ব্যাচ ছিল যারা 63-64 এই ব্যাচে যারা শিক্ষার্থী ছিল, ডক্টর ইউনুস, ফখরুদ্দিন আহমদ, তারপরে মির্জা আজিজুল ইসলাম, ডক্টর সাদাত হোসেন, এদের শিক্ষক ছিল, একই ব্যাচে ছিল তারা। আর সালাউদ্দিন ছিল এক ব্যাচ ছোট, এক ব্যাচ ছোট ছিল সালাউদ্দিন নামে। তাদের শিক্ষক ছিল রেহমান সোবহান। তার বইগুলোর নাম, অনেক বই তার, এটা এই সময় পরীক্ষা আসবে না, এটা অন্য সময় আসতো। তিনি বঙ্গবন্ধুর খুব কাছে ছিলেন, বঙ্গবন্ধুর তাদেরকে নিয়ে কিন্তু 6 দফা রচনা করতে বলছিলেন, কিন্তু ওনারা এখন আর পরীক্ষা আসবেন না। সেরকম পলিসি ডায়ালগ একটা জিনিস, এটা সিভিল সোসাইটিকে প্রতিনিধিত্ব করে, সিভিল সোসাইটি এই শব্দটা ব্যবহারই করছে তারা, ব্যবহার করে একটা রেহমান সোবহানরা। এত কমিশন, এত কিছু হয়েছে, তাদেরকে আসলে রাখা হয়নি তাকে। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান কে? নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান কে? কমিশনের প্রধানগুলো জানবেন, হ্যাঁ? প্রধান কে? যেমন একটা আছে মুঈদ চৌধুরী, তোফায়েল আহমেদ, ট্রাই করুন তো কে কোনটা হতে পারে। বদিউল আলম মজুমদার, তারপর হলো শিরিন পারভিন হক, তারপরে হলো আলী রিয়াজ, আরো একটা যে অপশন এটা ইজি, এফ দেই, দেখা যায় তো ইএফ, হ্যাঁ দেখা যায়। আলী রিয়াজ আজকাল আন্দোলন, এ কে আজাদ খান, এই আজাদ খান হলো স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান। শিরিন পারভিন হক হলো নারী সংস্কার কমিশনের প্রধান। তোফায়েল আহমদ হলো স্থানীয় সরকার কমিশনের সরকার। মুঈদ চৌধুরী তিনি হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। বদিউল মজুমদার হলো নির্বাচন কমিশন, আলী রিয়াজ হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধান।
মোট 12টা সংস্কার কমিশন হয়েছে, 11টা ছিল, একটা বাড়বে, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার কমিশন হয়েছে। মোট 12টা সংস্কার কমিশন। এবারে নাম্বার 20, এস্ট্রোভোট। এস্ট্রোভোট হলো কি? এস্ট্রোভোট হলো ম্যানিপুলেটেড ভোট। ডি হলো কাউন্টিং বা কাউন্টিং ভোট। কাউন্টিং ভোট যেটাকে বলে, আরেকটা ভোট হলো কাস্টিং ভোট, যেটা কাস্টিং ভোট। সি হলো আনঅফিশিয়াল ভোট। অফিশিয়াল ভোট। আরেকটা হলো প্লেবিসাইট। প্লেবিসাইট এটা সম্মতিসূচক গণভোট। সম্মতিসূচক গণভোটকে বলা হয় প্লেবিসাইট। মাত্র 2বার হয়েছে, 1977 আর 1986, 83। এটা হলো এরশাদ সংক্রান্ত, এটা হলো জিয়া সংক্রান্ত, জিয়া শাসন সংক্রান্ত। কাস্টিং ভোট বা কাউন্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট, যিনি রাজত্ব হয়েছে এটা বলেন না, স্পিকারের ভোট। অর্থাৎ সভাপতি যে ভোটটা দেয়, সভাপতির ভোট। যে কোনো একটা জায়গায় সভাপতিত্ব একজন করে, তার বলে যে তিনি যে ডিসিশনটা দেয় যে যুক্ত হয়েছে, এটাই হলো আসলে আনঅফিশিয়াল ভোট। হলো এক্সট্রা ভোট। যেমন দেখেন না যে ফেসবুকে ভোট হয়, স্যাম্পলিং করে ভোট হয়, যে একটা জায়গায় 20 জন মানুষকে জিজ্ঞেস করে যে এখন আপনি কোন সরকারকে চান, এইরকমের একটা এলাকাকে বলা হয় যাকে বলে, এরকমের স্যাম্পলিং করে 20 জনকে নিচ্ছে, তার মানে এখানে 2 লাখ জনগণ 20 জনকে নিবে, নিয়ে ওইটাকে পার্সেন্টেজ করে ফেলে, বা 30 জন নিল একটা নাম্বার, একটা ভোট। ভেরিফাইড ভোট নিয়ন্ত্রিত ভোট, যেটা 2018 সালে হয়েছিল। নিয়ন্ত্রিত ভোট, ম্যানিপুলেশন করা। সমস্ত বাকশাল কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত? বাকশাল কতটি রাজনৈতিক দলের অধীনে, কতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত? সমন্বয়ে গঠিত 4টি। আওয়ামী লীগ, তারপরে হলো আপনার কমিউনিস্ট পার্টি, সিপি যেটা কমিউনিস্ট পার্টি, তারপর হলো জাতীয় লীগ ওসমানের, ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী কিন্তু ছিল না, সেই বিরোধিতা করেছিল শেখ মুজিবুর রহমানকে। তিনি ভাসানী বলছেন ভারতপন্থী। আর 4টা পত্রিকা, বাকশালে 4টা পত্রিকা ছিল, যেমন রাখতে হবে 4টি পত্রিকা বাকশাল পন্থী ছিল আর কি। ইত্তেফাক, তারপরে হলো বাংলাদেশ টাইমস, তারপরে হলো বাংলাদেশ অবজারভার, একটা দৈনিক বাংলা। এই 4টি পত্রিকা বাকশাল পন্থী ছিল, অর্থাৎ 4টি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ ছিল। আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সদস্য কোনটি? আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সদস্য কোনটি? এটিআইবি, বেলা, সুজন, ডি অধিকার। অধিকার হবে উত্তর। অধিকার প্রতিষ্ঠা কিন্তু 1994-এ, আর সুজন প্রতিষ্ঠা হয়েছে 1992-তে। সুজন জন নাগরিক, সুজন হয়েছে 2002 সালে, বেলা হয়েছে 1992-তে, আর টিআইবি হয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 1996 এ। ঠিক আছে, এখানে বেলা এটা হলো পরিবেশ বিষয়ক সংস্থা, বাকিগুলো হলো মানবাধিকার সংস্থা। সবগুলো হলো ওই যে সুজন, এরা কিন্তু মানবাধিকার, অর্থাৎ তারা গণতন্ত্র নিয়ে কথা বলে, সুশাসন নিয়ে কথা বলে, এটাই মানবাধিকার। মানবাধিকার কিন্তু একটি মানবাধিকার, এটা হলো একটা ন্যাচারাল রাইটস, হিউম্যান রাইটস ইজ ন্যাচারাল রাইটস। এটা কিন্তু ইয়ার রাইটস না, মানে পলিটিক্যাল বা সোশ্যাল রাইটস না। ন্যাচারাল মানে জন্মগত অধিকার বা প্রাকৃতিক অধিকার, অর্থাৎ জন্মগত অথবা প্রাকৃতিক অধিকার। একজন মানুষ হিসেবে যে অধিকারগুলো ভোগ করে থাকে সেটাই কিন্তু হলো মানবাধিকার। প্রশ্ন নম্বর 23, ব্লাস্ট কি ধরনের সংস্থা? ব্লাস্ট কি ধরনের সংস্থা? ব্লাস্ট কি ধরনের সংস্থা? ব্লাস্ট হলো আইনি সহায়তা সংস্থা, আইনি সহায়তা সংস্থা। এই ব্লাস্ট অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট ব্লাস্ট আইনি সহায়তা প্রতিষ্ঠান। 1993 তে প্রতিষ্ঠা, 1993 তে বেশ কয়েকটা সংস্থার প্রতিষ্ঠা আছে। সিপিডি একটা দেখলাম, এটাও 1993। বিএনপি ঘোষিত 24 বিএনপি ঘোষিত 31 দফার প্রথম দফা কোনটি? প্রথম দফা কোনটি? এখানে দুইটা দফা জানি, একটা হলো যে একটা হলো সংবিধান সংস্কার কমিশন গঠন, সংবিধান সংস্কার কমিশন গঠন, আর একটা হলো যুগোপযোগী নাগরিক আন্দোলন, যুগোপযোগী নাগরিক নগরায়ন, যুগোপযোগী নগরায়ন। এটা হলো 31তম দফা, এইটা হলো প্রথম দফা। আর 31 দফা ঘোষণা করা হয়েছে জুলাই 2023। এটা কিন্তু এখন ঘোষণা করেনি, 23 সালে ঘোষণা করা হয়েছে। এটা যখন 25 কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে বর্তমান মন্ত্রিসভা, বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন থার্ড এক্সিকিউটিভ হিসেবে থেকে নিয়োগপ্রাপ্ত 6 জন। থার্ড এক্সিকিউটিভ মানে বেসিক্যালি তারা এনজিও কর্মী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে আসছে। তারা সবাই এক্সারসাইজ করেন বিভিন্ন পলিটিক্যাল। ঠিক আছে, আজকে আরেকটা ক্লাস আছে, অষ্টম অধ্যায়ের পার্ট 2। অষ্টম অধ্যায় পার্ট 2 8টায়, অষ্টম অধ্যায় পার্ট 2 ক্লাস হবে 8 AM ইনশাআল্লাহ, সরি 8:30, 8:30 তো 9 PM, সরি 9 PM। আগামীকালকে কিন্তু অষ্টম অধ্যায়ের পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা অষ্টম অধ্যায়ে, সেটা হলো 18:5 রাত 9টায়, এক্সাম আগামীকালকে রাত 9টায় টেস্ট ফ্রম চ্যাপ্টার 8 বাংলাদেশ অ্যাফেয়ার্স। এবং আজকে এই 8-এর পার্ট 2 হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে সকালে আমরা একটা ক্লাস রাখতে পারি 8টার সময়, ক্লাস দিয়ে রাখবো 8টায়, বুঝছেন? যদি অনেক সময় অফিস টাইম
অফিস টাইম প্যারা না থাকলে আমরা অফ সময় নিয়ে নেব, মানে যে অনেক সময় রেডি হতে দেরি হয়ে যায় না, যে আগে রেডি হয়ে ক্লাস দিলাম, জাস্ট বের হয়ে গেলাম ক্লাসে, সেটা একটা বিষয়। সো 8টায় ক্লাস, আগামীকালকে সকাল 8টায় ক্লাস থাকবে, মনে করবেন প্রতিদিনই 8টা একটা ক্লাস থাকবে। যদি না নিতে পারি কোনো ব্যাপার না, একটু ঢুকে দেখবেন অথবা দিনের কোনো সময় ক্লাসটা করে রাখবেন, ঠিক আছে? 29 মে এর মধ্যে আমরা পুরো কোর্স কমপ্লিট করবো ইনশাল্লাহ। 30 তারিখের পর আমরা একটা বিশাল পরীক্ষা রুটিন দেবো, ওই অনুসারে পরীক্ষা হতে থাকবে। এরপর পরীক্ষা সলিউশন ক্লাস, পরীক্ষা সলিউশন ক্লাস আর রিসেন্ট জিনিস, আর টেস্ট ভিউ আসবে এই মাসের মধ্যে ইনশাল্লাহ, আগামী সপ্তাহে টেস্ট ভিউ আসলে আপনাদের কাজ অনেক বেড়ে যাবে। সেখানে 200 পৃষ্ঠার এখানে কোয়েশ্চেন থাকবে, 3500 কোয়েশ্চেন থাকবে, 50টা মডেল টেস্ট থাকবে, 3500 মডেল টেস্ট থাকবে, সেখানে আপনার 3500 মডেল টেস্টের ব্যাখ্যা থাকবে। খুবই এক্সক্লুসিভভাবে তৈরি হচ্ছে বাংলাদেশে, এটা ইউনিক একটা আপনার হবে, মডেল টেস্ট হবে। আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তখন ওইটা পড়বেন আর পরীক্ষা দিবেন হলো আগামী মাসে সিরিয়াল অনুসারে।